এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, তাকে বিনা দোষে একদিন পুলিশ ধরে নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে নাকি একটা মেয়েকে রেপ করে তারপর নির্মমভাবে খুন করেছে। কিন্তু ছেলেটা তো কিচ্ছু বুঝতে পারছে না। আর এদিকে যখন কেসটা কোর্টে ওঠে তখন সমস্ত প্রমাণই তার বিরুদ্ধে, এমনকি প্রমাণগুলো 100% অথেন্টিক। তো বন্ধুরা, এটা কিভাবে সম্ভব হলো? তো হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? আজ আমি তোমাদের সঙ্গে কোরিয়ার এমন একটা সাসপেন্স আর থ্রিলিং মুভির গল্প শেয়ার করব যা দেখে তোমার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। তাই আমি আর বেশি ইন্ট্রো গল্প দিব না, শুরু করছি আমাদের আজকের গল্প, ফ্যাব্রিকেটেড সিটি। তো শুরুতেই আমরা দেখতে পাই একটা বোম ডিফিউজাল টিমের সঙ্গে তাদের শত্রুপক্ষের বেশ মারামারি হচ্ছে। তবে মুহূর্তের মধ্যে আবার দেখা যায় এটা ছিল মূলত ভিডিও গেম, যেটা ইউ নামের এই ছেলেটা তার 4টা টিমমেটের সঙ্গে খেলছিল। ইউকে তার সব টিমমেটরা আবার ক্যাপ্টেন বলেই ডাকে, কিন্তু তারা একে অপরকে আজ পর্যন্ত কখনো দেখেনি। এরই মধ্যে ইউ এর মা তাকে ফোন করে, আর সে মূলত পেশায় একজন নার্স। ইউ তার মায়ের সঙ্গে কথা বলা শেষ করে তো আবারও গেম খেলতে শুরু করে, কিন্তু তখন ইউ খেয়াল করে যে তার পাশে একটা মোবাইলে রিং বাজছে। বেশ কিছুক্ষণ দেখার পর ইউ ফোনটা রিসিভ করে আর জানতে পারে যে এটা একটা মেয়ের ফোন, যে কিনা গেম খেলতে এসে ভুল করে রেখে গিয়েছে। মেয়েটা তখন ইউকে ফোনটা তার বাসায় পৌঁছে দিতে অনুরোধ করে, কিন্তু ইউ তো আসলে গেম খেলায় এতটাই মগ্ন ছিল যে সে প্রথমে না বলে দেয়। কিন্তু মেয়েটা এরপর ইউকে এই কাজের জন্য $300 অফার করে, আর টাকার কথা শুনে সঙ্গে সঙ্গে ইউ রাজি হয়ে যায়। এরপর ইউ মোবাইল ফোনটা নিয়ে চলে যায় ওই মেয়েটার বাড়ির ঠিকানায়। প্রথমে তো অনেকক্ষণ ধরে সে কলিং বেল বাজায়, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে সে দরজা খুলে ভেতরে ঢোকে আর দেখতে পায় যে বাথরুমে একটা মেয়ে গোসল করছে। ইউ তখন বলে যে আমি আপনার ফোনটা নিয়ে এসেছি। ওই মেয়েটা উত্তর দেয়, বেডের উপর টাকা রাখা আছে, টাকাটা নিয়ে ফোনটা ওখানে রেখে যাও। ইউ তখন তার কথা মতো ফোনটা ওখানে রেখে টাকাটা নিয়েই বাড়িতে চলে আসে। কিন্তু পরের দিন সকালবেলায় যখন ইউ ঘুমাচ্ছিল তখনই তার ঘরে হঠাৎ করে একদল পুলিশ চলে আসে আর কোনো রকম কথাবার্তা ছাড়াই ইউকে তুলে ধরে নিয়ে যায়। পরে জানা যায় যে গতকাল সে যে মেয়েটাকে ফোন ফেরত দিতে গিয়েছিল, ওই মেয়েটাকে রেপ এবং মার্ডার করার জন্য ইউকে আটক করা হয়েছে। ইউ তো কিচ্ছু বুঝতে পারছে না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। সে তো দিব্যিকালকে ওই বাসা থেকে এসে ঘুমিয়ে পড়লো। তো এরপরে তো ইউর মা তার ছেলের জন্য একজন সরকারি উকিল মিস্টার মিনের কাছে গিয়ে সাহায্য চায়। মিন প্রথমে রাজি না হলেও পরবর্তীতে ইউ এর মায়ের কাকতি মিনতির জন্য সে কেসটা লড়তে রাজি হয়ে যায়। কিন্তু কোর্টে গেলে দেখা যায় যে সমস্ত প্রমাণই ইউ এর বিরুদ্ধে, যেমন সিসিটিভি ফুটেজ, দরজায় আর চাকুতে ইউ এর ফিঙ্গারপ্রিন্ট, ইউ এর হাতে পাওয়া ওই মেয়েটির রক্ত, এমনকি মেয়েটির শরীরে যে স্পাম পাওয়া যায় ওটাও ম্যাচ করে গিয়েছে। মানে এখানে প্রমাণিত হয় যে ইউ প্রথমে মেয়েটাকে ধর্ষণ করেছে আর তারপর মার্ডার। ইউ বারবার চিৎকার করে তাকে নির্দোষ বললেও আদালত সমস্ত প্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। ইউ এর মা তো তার একমাত্র ছেলের এইরকম পরিস্থিতি দেখে অঝরে কাঁদতে থাকে। তার সামনে দিয়ে ইউকে টানতে টানতে তখন জেলখানায় নিয়ে যাওয়া হয়। এর পরের দিনে তো ইউ জেলের মাঠে আসামিদের সঙ্গে বের হয়, কিন্তু আমাদের নির্দোষ ইউ এখানে থাকা প্রত্যেকটা আসামিকে দেখে অনেক ভয় পাচ্ছে। আর ঠিক তখনই এখানে থাকা জেলের মাফিয়া ডিউকের লোকজন ইউকে ডিউকের কাছে ধরে নিয়ে যায়। ডিউক তখন ইউকে বলে যে যা হয়েছে চুপচাপ মেনে নে। ইউ বলে যে বিশ্বাস করেন আমি এসব করিনি। তখন ডিউক সহ বাকিরা ইউকে আবার রেপিস্ট, মার্ডারার এইসব বলেই খেপাতে থাকে। ইউ তো এবার রেগে গিয়ে ডিউকের নাকে একটা ঘুষি মেরে দেয়, আর এরপরে তো ডিউক আর তার লোকজনরা মিলে ইউকে ইচ্ছা মতো মারতে থাকে। তখন দ্রুত সেখানে পুলিশ চলে আসে আর তাদের মারামারি থামিয়ে দেয়। তখন ডিউক আর তার লোকজনরা বলে যে প্রথমে মারামারি নাকি ইউ শুরু করেছিল, তাই শাস্তিস্বরূপ পুলিশ ইউকে একটা অন্ধকার রুমে আটকে রাখে। 2 দিন পর যখন ইউকে অন্ধকার রুম থেকে ছাড়া হয়, ডিউ তো ক্ষিপ্ত হয়ে ডিউক আর তার লোকজনকে ধরে আবারও মারধর করে। ইউ এর মা জেলখানার বাইরে দাঁড়িয়ে ছেলের জন্য একাই অনশন করে যাচ্ছিল। আর এরপরে একদিন ইউ এর মা মিস্টার মিনের সঙ্গে দেখা করে তাকে নিয়ে আসে ইউ এর সঙ্গে দেখা করাতে। ইউকে তার মা তখন বললে যে বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি এমন একজনকে পেয়েছি যিনি যে কোনোভাবে তোকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বের করবে। মার কাছ থেকে এরকম কথা শুনে তো ইউ কিছুটা আশ্বাস খুঁজে পায়, আর এই জন্য এখন থেকে সে নিয়মিত জেলের খাবারও খাওয়া শুরু করে। আর পাশাপাশি তো ডিউকের হাতে মারধরও খেতে থাকে। এইভাবেই কেটে যায় অনেকগুলো দিন। আর এত মার খেয়ে ইউ এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তার মধ্যে এখন কোনো ভয় ভীতিই কাজ করে না। এছাড়া স্কুলে থাকাকালীন সময় ইউ জাপানিজ টাইকোন্ডো প্লেয়ার ছিল, তাই জেলের মধ্যে তখন সে টাইকোন্ডো প্র্যাকটিস করতে থাকে। এরই মধ্যে তখন ইউ এর সঙ্গে জেলে থাকা একটা ভয়ঙ্কর আসামির পরিচয় হয়। সে একজনকে মার্ডার করে এরপর রান্না করেই খেয়ে ফেলেছিল। তবে ইউকে দেখে তার বেশ মায়া হয়, তার মনে হচ্ছিল ইউ নির্দোষ। এমনকি সে ইউ এর ক্ষত স্থানে লাগানোর জন্য কিছু ঔষধপত্রও দিয়ে দেয়। তো এর পরের দিন ডিউকের লোকেরা আবার যখন ইউকে মারতে আসে, তখন ইউ তার আশেপাশে থাকা লোহার পেরেকগুলোকে কাগজে মুড়িয়ে ইলাস্টিকের মাধ্যমে তীরের মতো করিয়ে ছুটতে থাকে। একে একে ডিউক সহ সেখানে সবাই আহত হয়ে পড়ে। তবে এইবার পুলিশ সবটা দেখলেও ইউকে আর কিচ্ছু বলে না। এর পরের দিন মিস্টার মিন ইউ এর সঙ্গে আবার দেখা করতে জেলখানায় যায়, আর ইউকে অনেক কঠিন একটা দুঃসংবাদ দেয়। আসলে ইউ এর মা তার ছেলের এরকম যন্ত্রণা আর লাঞ্ছনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এই খবর শুনে তো ইউ কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না।
এরপরে মিস্টার মিন ইউকে একটা কাগজ দেয় সই করার জন্য, যাতে করে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানটা করতে পারে। ইউ তখন সাইন করার সময় দেখতে পায় যে জেলখানা থেকে তার মাকে শেষবারের মতো দেখার জন্য অনুমতি দেওয়া হয়নি। এটা দেখেই তো ইউ অঝরে কাঁদতে থাকে। এই পৃথিবীতে আপন বলতে ইউ এর আসলে এখন আর কেউ রইল না। এর পরের দিন সকালবেলাতে ইউ তার মা হারানোর কষ্ট নিয়ে জেলখানার একটা কোনায় বসেছিল। তখন গতদিন তার হাতে মার খাওয়া ডিউকের দলবল ইউকে মারতে আসে। ডিউক তার চাকু দিয়ে ইউকে মারতে গেলে ইউ তখন তার কাছে থাকা চাকু দিয়ে ডিউকের মুখে ভয়ানক এক আঘাত করে। আর তখন পুলিশ অফিসার ইউর দিকে বন্দুক তাক করে বলে যে চাকু ফেলে দাও, কিন্তু ইউ তখন চাকু ফেলে না দিয়ে ওটা নিজের পেটের মধ্যেই ঢুকিয়ে দেয়। আর তখন এই অবস্থায় আহত ডিউক আর ইউকে নিয়ে তো পুলিশ দ্রুত হসপিটালে যেতে থাকে, কিন্তু গাড়ির মধ্যে উঠেই সেখানে থাকা পুলিশ অফিসারদের সঙ্গে ইউ মারামারি করতে শুরু করে। আর একটা পর্যায়ে তো ওই গাড়ির ড্রাইভারের পায়ে পুলিশের গুলি লেগে যায়, আর গাড়িটাও তখন ব্রেক ফেল করে উল্টে পড়ে যায়। কিন্তু এতক্ষণে ইউ তার হাত করা চাবিটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এটা দেখেই তো গাড়িতে থাকা পুলিশ অফিসার ইউর দিকে বন্দুক তাক করে, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুলিশটা এখন তাকে কিছুই বলে না, বন্দুক নামিয়ে আরো ইশারা চলে যেতে বলে। কারণ সেও হয়তো বুঝতে পারছিল যে ইউ কোনো না কোনোভাবে নির্দোষ। আসলে ইউকে পালানোর এই বুদ্ধিটা দিয়েছিল ওই মানুষকে কয়েদিটা, যাতে করে ইউ নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পায়। তাই ইউ সেখান থেকে খুব দ্রুতই পালিয়ে যায়। আর এদিকে তো সমস্ত পত্রিকা, নিউজ চ্যানেল সব জায়গায় ইউর মিসিং খবরটা ছড়িয়ে পড়ে। পুলিশ শহরের সব জায়গায় খোঁজ করতে শুরু করেছে, সব জায়গায় এক্সট্রা চেকপোস্টও বসিয়েছে। এদিকে ইউ তো শহরে ঢোকার পর একটা বিদেশি কাপলকে দেখতে পায়। তারা বিদেশি হওয়াতে ইউকে চিনতে পারে না, আর ইউ তো প্রথমেই তাদের কাছে গিয়ে গাড়িতে লিফট চায়। তাই ওই কাপল ইউকে সরল মনে করে লিফটটা দিয়েও দেয়, কিন্তু রাস্তায় পুলিশ চেকপোস্ট দেখলেই তখন ইউ লুকানোর চেষ্টা করে। এটা দেখে তাদের একটু সন্দেহ হলেও ওই কাপল তখন পুলিশকে কিচ্ছু বলে না, আর পুলিশ ওই বিদেশি কাপল দেখে গাড়িটাকে ছেড়ে দেয়, কারণ তাদের ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছিল। এরপর এয়ারপোর্টের কাছে পৌঁছে ইউ তাদেরকে অনেক ধন্যবাদ জানায়, আর তখন তারা দেশে ফিরে যাচ্ছে বলে ইউকে তাদের গাড়ির চাবিটা দিয়ে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই উকিল মিস্টার মিন যখন তার অফিসে আসে তখন দেখতে পায় যে ওখানে অলরেডি ইউ এসে তার জন্য অপেক্ষা করছিল। মিস্টার মিন তো ইউকে দেখে তার জন্য কফি বানাতে যায়, কিন্তু ওখানে গিয়ে পুলিশকে সে ইউ এর খবরটা জানিয়ে দেয়। আর এদিকে ইউ মিস্টার মিনকে বলে যে আপনি আমাকে সেই লোকটার ব্যাপারে বলুন যে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে, যার কথা আমার মা আমাকে বলেছিল। তখন মিন বলে যে ওই লোক আসলে তোমার মায়ের সঙ্গে মজা করেছিল, তোমার মা তোমাকে কি বলবে এই আফসোসে আত্মহত্যা করে মারা গিয়েছে। এরপর মিস্টার মিন ইউকে তার মায়ের শেষ চিহ্ন একটা মালা হাতে দিয়ে দেয়, আর ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। মিস্টার মিন তখন ইউকে বলে যে তুমি ধরা দিয়ে দাও, আমি তোমার কেসটা লড়বো। কিন্তু ইউ তো মিনের কথা রাজি না হয়ে পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইউ একটা সাইবার ক্যাফেতে গিয়ে নিজের কেসের ব্যাপারে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতে শুরু করে, আর নিজের মেইলে লগ ইন করলে দেখতে পায় সেখানে তার গেম খেলার একজন টিমমেট হ্যারি তাকে একটা গাড়ির ড্যাশ ক্যামের ভিডিও পাঠিয়েছে। হ্যারি বলে যে ক্যাপ্টেন আদালতে তোমার সেই মেয়ের ঘরে ঢোকার সিসিটিভি ফুটেজটা দেখিয়েছিল, কিন্তু বের হওয়ার কোনো ফুটেজই দেখানো হয়নি, বরং ক্যামেরার প্রবলেম বলে ওটাকে কাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইউর বের হওয়ার ভিডিওটা একটা গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়েছে। এখানে ইউর ঘরে ঢোকা থেকে আর বের হওয়ার মধ্যে মাত্র সময় কেটেছে 3 মিনিট 16 সেকেন্ড। মাত্র 3 মিনিট 16 সেকেন্ডে একটা মেয়েকে রেপ করে 31 বার ছুরির আঘাত করে মারা অসম্ভব। তাছাড়া এই গাড়ির মালিক ভিডিও ফুটেজে মিডিয়ার কাছেও দিয়েছিল, কিন্তু মিডিয়া সার্ভার থেকে এই ভিডিওটা কোনোভাবে কেউ সরিয়ে দিয়েছে। তবে হ্যারি একজন হ্যাকার হতে কোনো মতো ভিডিওটা ডাউনলোড করে নিয়েছিল। এরপরই হ্যারি ইউকে বলে যে তুমি একটা রেস্টুরেন্টে আসো, আমরা ওখানেই দেখা করব। ইউ তখন তার চেহারা লুকিয়ে রেস্টুরেন্টে আসার পর দেখতে পায় যে হ্যারি একটা মেয়ে, আর মেয়েটি তখন তাকে চুপিসারে জানায় যে সেই হলো হ্যারি। এরপর হ্যারি ইউকে নিয়ে বাসায় চলে আসে। ইউ তখন হ্যারির বাসার ডিভাইস সেটআপ দেখে বুঝতে পারে যে হ্যারি আসলে একজন বড় মাপেরই হ্যাকার। ইউ হ্যারির বাসায় খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর সেখানে আরো 3 জন আসে, যারা আগে ইউ এর সঙ্গে মাল্টিপ্লেয়ার গেম খেলতো। এখানে একজনের নাম হলো ইয়ং, সে পেশা একজন টেকনিশিয়ান, আর একজনের নাম হলো ডেমোলিশন, সে সিনেমার ভিএফএক্স এ কাজ করত। আর তাদের মধ্যে একজন বয়স্ক লোকও আছে যার নাম নেগেটিভ স্পেস, ইনি একজন কলেজের প্রফেসর ছিলেন। তখন ওই লোকটি বলে যে আরো 2 জন গেমার আমাদের সঙ্গে যোগ দেবে, যাদের একজনের নাম হলো কাঞ্চি আর একজনের নাম হলো কিভার্ড। তারা 2 জনই মূলত একটা অ্যাডাল্ট চ্যানেল চালায়, আর আমরা এখানে সবাই এসেছি ইউ তোমাকে সাহায্য করার জন্য। তো পরের দিনই মিস্টার মিনকে পুলিশ ডেকে পাঠায়, আর বলে যে যদি ইউ এর সম্পর্কিত কিছু জানতে পারেন তাহলে সেটা অবশ্যই আগে পুলিশকে জানাবেন। তবে থানা থেকে ফেরার সময় মিন যখন ইউ এর কেসটা স্টাডি করতে থাকে তখন ইউ এর জেলখানা শত্রু মাফিয়া ডিউকের ব্যাপারে জানতে পারে। এদিকে হ্যারি তার হ্যাকিং স্কিল ব্যবহার করে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ক্রাইম সিনের প্রমাণও কালেক্ট করে। হ্যারি তখন খেয়াল করে যে ক্রাইম হয়ে যাবার পরে খুনি যেখানে সকল প্রমাণ নষ্ট করে দিতে চায় সেখানে বেশ কিছু ক্রাইম সিনে প্রমাণগুলোকে যেন ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে।
ঠিক যেন ইউর কেসের মতোই। এরপরে হ্যারি তার ডাইনিং টেবিলের কাভারটা সরিয়ে সেখানকার মনিটরে সবাইকে দেখায় যে ইউ ওই মেয়ের ঘরে ঢোকা থেকে বেরোনোর পরে একটা ট্রাক এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর অন্য বেশ কয়েকটা ক্রাইম সিনেও ঠিক এমন একটা ট্রাক ভিকটিমের বাড়ির আশেপাশেই ছিল। তাই হ্যারি তখন ওই ট্রাকটির নাম্বার ট্রেস করে তার ঠিকানাও বের করে ফেলে, আর ওই ঠিকানায় খোঁজ করতে চলে যায় ইউ আর ডেমোলিশন। এই জায়গাটা মূলত একটা গাড়ির ডিপো। ইউ আর ডেমোলিশন তখন দুজন লোককে গাড়িতে করে যেতে দেখে, আর তাদের চালচলন দেখে ইউর বেশ সন্দেহ লাগে। তাই ডেমোলিশনকে সে এখানে নজর রাখতে বলে, আর সে ওই গাড়ির পিছু নেয়। এরপরে ওই গাড়িটা পৌঁছে যায় একটা বাংলোর সামনে। ওই দুইজন তখন বাংলো থেকে একটা বিশাল বাক্সকে ফ্রিজের কাভারে ভরে ডেলিভারি ট্রাকে তুলে দেয়। তখন ইউ বাংলোর মধ্যে উকি দিয়ে দেখতে পায় যে পুরো ঘর রক্তাক্ত হয়ে আছে, আর সেগুলো ক্লিনাররা পরিষ্কার করছে। এগুলো দেখেই তো ইউর সন্দেহ যেন আরো বেশি বেড়ে যায়। এদিকে ওই লোকরা তখন ফ্রিজ ডেলিভারির পোশাকও পরে নেয়। এরপর তারা ট্রাকটি নিয়ে চলে আসে বড় একটা বিল্ডিং এর সামনে, আর ফ্রিজের কাভারে মোড়ানো বাক্সটি ভেতরে নিয়ে যায়। ইউ আর ডেমোলিশন তো দূরে থাকা এই সবটাই দেখতে পারে। এরপর প্ল্যান অনুসারে রাতের বেলা ডেমোলিশন সেই বিল্ডিং এর সার্ভার রুমে গিয়ে একটা তার কেটে দেয়, যেটা ঠিক করার জন্য এরপর ইয়ং আর নেগেটিভ চলে আসে টেকনিশিয়ান সেজেই। ইয়ং সেটা ঠিক করার নাম করে তো কৌশলে ওই বিল্ডিং এর সার্ভার রুমকে হ্যারির কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দেয়। তাই এই বিল্ডিং এর পুরো কন্ট্রোলটাই এখন হ্যারির কাছে চলে এসেছে। এইবারে বিল্ডিং এর মধ্যে ইউ ঢুকে পড়ে, আর হ্যারি তাকে জানিয়ে দেয় যে ওই লোক দুজন বক্সটিকে বিল্ডিং এর কোন ফ্ল্যাটে ডেলিভারি করেছিল। তখন ইউ সেই ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে রুমে গিয়ে দেখতে পায় একজন টিভি অ্যাক্টরের ছবি, আর সেখানে ওই বাক্সটাও দেখতে পায়। এরপর সে যখন ওই বাক্সটা খোলে তখন তো পুরো চমকে যায়, কারণ বাক্সটার মধ্যে ছিল ওই অভিনেতার লাশ। তখন হ্যারি ইউকে জানায় যে ওই ফ্ল্যাটের দিকে কেউ আসছে। ইউ তখন জলদি লুকিয়ে পড়ে। ওই ফ্ল্যাটের কয়েকজন লোক এসে অ্যাক্টরের ছবির সঙ্গে একটা মেয়ের ছবি লাগিয়ে দেয়। ঠিক তখনই একজন হেলমেট পরা ছেলে এসে একটা বাক্স তাদের কাছে দিয়ে যায়। ওই বাক্স থেকে গ্লাভস বের করে এরপর তারা সেটা পরে নেয়, আর ওই লোকগুলো সেখানে থাকা সমস্ত জিনিসপত্রে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট লাগাতে থাকে, আর মেঝেতে বিভিন্ন ডিএনএ প্রমাণও রাখতে থাকে। এরপরে তারা একটা কাঁচের অ্যাকোরিয়ামে লিকুইড ঢেলে সেখানে অভিনেতার লাশটাকে রেখে দেয়, আর সবাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। তবে ফ্ল্যাটের সেই রুমে থাকা একটা ছোট্ট ক্যামেরার মাধ্যমে এই সবকিছুর মাস্টার মাইন্ড ঘটনাগুলোকে দেখছিল। আর এখানেই ফাঁস হয়ে যায় এই মুভির অন অফ দ্য বড় একটা টুইস্ট। বন্ধুরা, এই মাস্টার মাইন্ড কিন্তু আর কেউ নয়, ইউএস সেই উকিল মিস্টার মিন। আর এরপরেই তো একদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে মিস্টার মিন ওই অভিনেতার ব্যাপারে জানতে পারে যে সে ডান্স বারের মেয়েদেরকে পছন্দ করত। তাই মিস্টার মিন তখন ডান্স বারের মেয়েদের লিস্ট থেকে একজনকে সিলেক্ট করে, আর এরপর মিস্টার মিনের টিম ওই মেয়েটির তথ্য বের করতে তার বাসায় চলে যায়। তারা মেয়েটিকে অজ্ঞান করে এরপর তার ফিঙ্গারপ্রিন্ট, মাথার চুল, ডিএনএ স্যাম্পল সহ সবকিছুই নিয়ে নেয়। এরপর ওই ল্যাবে ফিঙ্গারপ্রিন্ট গ্লাভসে বসিয়ে একটা ছোট বক্সে সেগুলো হেলমেট পরা একটা লোক অভিনেতার ফ্ল্যাটেই পৌঁছে দিয়েছিল, যে দৃশ্যটা আমরা একটু আগে দেখতে পেলাম। আর এরপর বর্তমানে দেখা যায় হ্যারি এই বাংলোর ইনফরমেশন বের করে ফেলেছে। এই বাংলোটি ছিল একজন শিল্পপতির। এই শিল্পপতির মেয়ের প্রেম ছিল অভিনেতার সঙ্গেই। তার মানে শিল্পপতির মেয়েই হয়তো বা অভিনেতাকে মেরে ফেলেছে, আর তাকে বাঁচাতে মিস্টার মিন ওই বারের মেয়েটিকে ফাঁসাতে যাচ্ছে। এদিকে ইউ তো অভিনেতার ফ্ল্যাট থেকে একটা ফটো ফ্রেম নিয়ে এসেছিল, যেখানে ডান্স বারের ওই মেয়েটির ফিঙ্গারপ্রিন্টও ছিল। হ্যারি তখন দ্রুত ওই মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে তার সমস্ত ইনফরমেশন বের করে ফেলে। ওই ইনফরমেশন অনুযায়ী নেগেটিভ প্রথমে ওই মেয়েটার লোকেশনে গিয়ে তারপর কৌশলে ওই মেয়েটির মোবাইল ফোনটা হ্যারির কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দেয়। তবে সেদিন রাতে একজন লোক এসে ওই মেয়েটির ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। আর এর পরের দিন যখন ইউ আর হ্যারি মিলে ডান্স বারের ওই মেয়েটির ফোন হ্যাক করে সব কথা শুনছিল, তখনই ওই মেয়েটির ফোনে একটা কল আসে আর জানায় যে তোমার ব্যাগটা আমার কাছেই আছে, তুমি এই অ্যাড্রেসে এসে ব্যাগটা নিয়ে যাও। ইউ তখন ওই মেয়েটার ভয়েস শুনে পুরোপুরি চমকে যায়, কারণ এটা পুরোপুরি সেই মেয়েটারই ভয়েস যে মুভির শুরুতে ইউকে ফোন করে মার্ডার হয়ে যাওয়া মেয়েটার বাসায় ফোনটা পৌঁছে দেওয়ার জন্য $300 অফার করেছিল। ইউ তখন বুঝতে পারে যে এই ডান্স বারের মেয়েটার সঙ্গেও একদম তার মতোই কাহিনী ঘটতে চলেছে, অর্থাৎ মেয়েটাকেও তারা খুনের দায়ে মিথ্যা মামলায় ফাঁসাবে। তাই হ্যারি তখন দ্রুত ওই মেয়েটির ফোন করা লোকেশন ট্রেস করে, আর ইউ যখন লোকেশনে পৌঁছে মেয়েটাকে ধরতে যাবে, ঠিক তখন একটা বাইক এসে মেয়েটাকে নিয়ে যায়। ইউ তখন তার গাড়ি নিয়ে বাইকটিকে ফলো করে, কিন্তু তখনই পুলিশরা আবার ইউকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর তাকে স্যারেন্ডার করতে বলে। তবে ঠিক ওই সময় একটা বড় ট্রাক এসে তো পুলিশের প্রত্যেকটা গাড়িকে উড়িয়ে দেয়, আর ওই ট্রাকটা চালাচ্ছিল জেলখানা সেই মাফিয়া ডিউক। এরপর ডিউক ইউকে মেরে তো অজ্ঞান করে নিয়ে আসে তার আস্তানায়। মূলত মিস্টার মিন ডিউক আর তার টিমকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছিল ইউকে মারার জন্যই। তবে ইউ সেখান থেকে কৌশলে ঠিকই পালিয়ে আসে, আর বাইরে বের হবার পর তো সে একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছিল না যে পুলিশ কিভাবে তার লোকেশন জানলো। হ্যারি তখন একটা মেশিন দিয়ে ইউ এর পুরো শরীরটাই চেক করে। ওই মেশিনটা তখন ইউ এর পকেটে থাকা তার মায়ের ওই মালাটাকে ডিটেক্ট করে,
আর যেটা মিস্টার মিন তাকে দিয়েছিল ওটাতে এসে একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। আর এই জন্যই সে ইউ এর ব্যাপারে সবকিছু জানতে পারছিল। আর ইউ আর হ্যারি তখন সবকিছু বিবেচনা করে বুঝতে পারে যে শুরু থেকেই তাকে ফাঁসানোর মূল প্ল্যানের হোতা হলো মিস্টার মিন। আর তখনই তো তারা ওই মালাটিকে দূরে ফেলে দেয়। এদিকে ইয়ং আর নেগেটিভ মিলে তো ড্রোন দিয়ে মিনের বিল্ডিং এর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিল। আর তখনই মিস্টার মিনের অ্যাসিস্ট্যান্টের কথা শুনে ইউ ওভার কনফার্ম হয়ে যায় যে এই সবকিছু মিস্টার মিনই করেছে। এরপর তারা ড্রোন দিয়ে স্ক্যান করলে সেখানে মিস্টার মিনের একটা বিশাল হাইটেক সেটআপ দেখতে পায়, যেটা আসলে সবার থেকেই লুকানো ছিল। এদিকে কিছুক্ষণের মধ্যেই তো মিস্টার মিনের কাছে একটা কল আসে। ফোনটা পেয়েই তো মিস্টার মিন তখন দ্রুত অভিনেতার ফ্ল্যাটে চলে যায়। আর ওখানে গিয়ে দেখতে পায় যে কেউ তার ছবি ওখানে লাগিয়ে রেখেছে আর পুরো ঘর তছনছ করে সমস্ত প্রমাণই নষ্ট করে দিয়েছে। এই সবকিছু দেখে তো তার টেনশনে পড়ার কথা, তার পরিবর্তে মিস্টার মিন তখন অনেক হাসতে থাকে। আর ঠান্ডা মাথায় সে লাশটাকে ওখান থেকে নিয়ে অন্য একটা হোটেলে এনে রাখে। আর একইভাবে তো আবারও সেই প্রমাণের স্যাম্পল কালেক্ট করে লাশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এদিকে শিল্পপতির মেয়ে মানে অভিনেতার আসল খুনি মিস্টার মিনের কথা অনুযায়ী একটা হাসপাতালে ভর্তি হয়ে লুকিয়ে থাকে। অন্যদিকে ইউ আর তার টিম মিলে তো মিস্টার মিনের টিমের স্যাম্পল কালেক্ট করাও সে গাড়িটিকে জ্বালিয়ে দেয়, ফিঙ্গারপ্রিন্ট ল্যাবটাকেও ধ্বংস করে ফেলে। আর সেই দিনের ওই ছিনতাইকারীর গাড়ির ইঞ্জিনটাও খুলে নেয়। এরপর যে দুইজন ওই লাশ ডেলিভারির কাজ করতো তাদেরকেও তারা শাস্তি দেয়। এই সবকিছু শুনে তো ফোন করে যে মেয়েটা সব মানুষকে ফাঁসাতো সে ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর তো ইউরা ওই বাইকে থাকা লোকটাকেও শাস্তি দেয়। এই সবটা জানতে পারার পর তো মিস্টার মিনের টিমের সবাই ভয় পেয়ে একসঙ্গে কাজ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এত কিছু হয়ে যাবার পরও মিস্টার মিন একদম রিল্যাক্স ছিল, মানে একে পুরোপুরি একটা সাইকোপ্যাথি বলা যায়। এরপর সে টিভি অন করলে দেখতে পায় যে অভিনেতার লাশ রেখে আসা হোটেলের সামনে সাংবাদিকদের ভিড়। এখানে লাশের সঙ্গে শিল্পপতির মেয়েকেও দেখানো হচ্ছিল, যে কিনা সত্যি সত্যি এই খুনটা করেছে। আসলে হাসপাতাল থেকে ওই শিল্পপতির মেয়েকে অজ্ঞান করে সে হোটেলে নিয়ে এসেছিল ইউ নিজেই। আর এরপর নিজে হেলমেট পরে শিল্পপতির মেয়ের ফিঙ্গারপ্রিন্ট ডেলিভারি দিয়েছিল ওই ল্যাবে। এইসব নিউজ দেখে তো মিস্টার মিন পুরো শকড হয়ে যায়। এদিকে শিল্পপতি তো মিস্টার মিনকে ফোন করে প্রচুর গালাগাল করতে থাকে। আর তখনই ইউ মিস্টার মিনকে ফোন করে। তবে মিন তখন হাসতে হাসতে ইউ এর প্ল্যানের অনেক প্রশংসা করে আর নিজের কুকৃতির কথাগুলো অনায়াসে বলতে থাকে। এরপর মিস্টার মিন যখন তার অফিসে আসে তখন তার অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আর সে দৌড়ে যায় সার্ভার রুমের দিকে। সার্ভার রুমে ঢোকা মাত্রই তো কোনো রকম কথা ছাড়াই ইউ মিস্টার মিনকে ধরে প্রচুর মারতে থাকে। আর এরপর ইউ যখন মিস্টার মিনের সার্ভার চেক করে তখন দেখতে পায় যে কিভাবে মিন আর তার টিম সমস্ত স্যাম্পল কালেক্ট করে মানুষদেরকে ফাঁসিয়েছে। মিন তখন পেছন থেকে হাসতে হাসতে বলে যে শুধু এটাই নয়, আমি তোমার মাকেও মেরে ফেলেছি। এটা শুনে তো ইউ তখন রেগে গিয়ে আবারও মিস্টার মিনকে মারতে থাকে। তখনই ইউ এর কাছে হ্যারির কল আসে, কারণ এতক্ষণে ডিউক আর তার পুরো টিম মিলে হ্যারিদেরকে ধরে ফেলেছে। এটা শুনেই তো ইউ তখন দ্রুত তার পেন ড্রাইভটা লাগায় মিস্টার মিনের সার্ভারে সমস্ত ডেটা ট্রান্সফারের জন্য। কিন্তু ফাইলটা বেশ বড় হওয়ার কারণে এটা ট্রান্সফার হতে বেশ সময় লাগছিল। আর মিস্টার মিন তখন বলে যে যদি তুমি 15 মিনিটের মধ্যে হ্যারির বাসায় না পৌঁছাও তাহলে ডিউক তোমার টিমের সবাইকে সেখানে মেরে ফেলবে। তখন ইউ সেখান থেকে দ্রুত বের হয়ে আসে তার বন্ধুদেরকে বাঁচাতে। রাস্তায় মিস্টার মিন আবার ইউকে ফোন দিয়ে বলে যে ডিউক হ্যারির স্যাম্পল কালেক্ট করে ফেলেছে আর ওই অভিনেতার খুনের দায়ে আমরা এবার হ্যারিকে ফাঁসাবো। এটা শুনেই তো ইউ আরো দ্রুত ড্রাইভ করছিল। এদিকে ডিউক তো হ্যারির বাসায় ইয়ং সহ বাকি 3 জনকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই ইউ সেখানে এসে পৌঁছে কারেন্টের লাইনটা অফ করে দেয়। আর অন্ধকারের মধ্যে রেডিয়ামের ছোট দানা ছড়িয়ে হালকা আলোতে এক এক করে ডিউক আর তার দলের সবাইকে মেরে তার বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তার একটা গাড়িতে করে ওখান থেকে পালিয়ে চলে আসে। এদিকে মিন তার অফিসে বসে রাস্তা সিসিটিভি ফুটেজটা হ্যাক করে ইউকে ফলো করছিল। তাই ইউ এর গাড়ি যখন মেন রাস্তায় আসে তখন পুরো শহরের পুলিশ ফোর্সই তাকে তাড়া করে। আর এদিকে তো মিস্টার মিন রিপোর্টারদের কাছে একটা খবর পাঠিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে সব চ্যানেলে ইউ আর তার বন্ধুদেরকে দেখানো হয়, অর্থাৎ ইউ কিভাবে ওই শিল্পপতির মেয়েকে কিডন্যাপ করেছে আর ক্রাইম সিনে রেখে দিয়েছিল। এরপর তারা সবাই মিলে কিভাবে এক এক করে গাড়ি ধ্বংস করেছে, এমনকি তার লোকদেরকেও মেরেছে। এই সব দৃশ্যই লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। আর এগুলো দেখেই তো ইউ এর সব বন্ধুরা এবার ঘাবড়ে যায়। ইউ তখন তার প্ল্যান অনুসারে তার বন্ধুদেরকে একটা নিউজ চ্যানেলে বিল্ডিং এর নিচে নামিয়ে দেয় আর পুলিশদেরকে তার পিছনে ইচ্ছা করেই তাড়া করায়। এদিকে মিস্টার মিন তো তার সিসি ক্যামেরা দিয়ে সবকিছুই দেখছিল। তাই ডিউক সেখানে এসে প্রথমে হ্যারিকে তুলে নিয়ে যায়। আর পুলিশ তখন এসে ইয়ং, ডেমোলিশন আর নেগেটিভকে ধরে ফেলে। ইউ তখন হ্যারির লোকেশন ট্র্যাক করে ডিউকের গাড়িটা ফলো করে। আর একটা পর্যায়ে তো ডিউকের গাড়ি থেকে হ্যারি ঠিকই ইউ এর গাড়িতে চলে আসে। আর ডিউক তখন ব্রেক সামলাতে না পারে একটা ট্রাকের সঙ্গে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। এদিকে ইউ হ্যারিকে আবারও সে নিউজ চ্যানেলের বিল্ডিং এর সামনে নামিয়ে দেয় আর পুলিশকে তার পেছনে নিয়ে ঘোরাতে থাকে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে সবাইকে অবাক করে দিয়ে ইউ তার গাড়ি থামিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে। নিউজে এটা দেখে তো মিন তখন আনন্দে নেচে ওঠে। কিন্তু এরপরেই দেখতে পায় তার পুরো সার্ভার রুমের কিচ্ছু
কিচ্ছু কাজ করছে না। আসলে ইউ সেখানে পেন ড্রাইভটা রেখে গিয়েছিল ট্রান্সফারের জন্য নয়, বরং মিনের ওই সার্ভারকে ক্রাশ করার জন্য ভাইরাস ছেড়ে দিয়ে গিয়েছিল। আর এখন হ্যারি মিনের নিউজ রুমের সমস্ত সার্ভার হ্যাক করে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসে। আর এই সবটা বুঝতে পেরে তো মিন এরপর দ্রুত সার্ভারের সমস্ত তার ছিঁড়তে শুরু করে। তবে ততক্ষণে হ্যারিদের সমস্ত কাজই হয়ে গিয়েছে। আর এরপর তাদের টিমের ওই দুজন মেম্বার মানে কাঞ্চি আর কাভার সেখানে চলে আসে। আর তারা পুরোটাই ভিডিও রেকর্ড করে সমস্তটা তাদের চ্যানেলে দেখিয়ে দেয়। প্রথমে তারা দেখায় ওই অভিনেতার মার্ডারের সিন, মানে কিভাবে ওই শিল্পপতির মেয়ে অভিনেতাকে খুন করেছিল। আর এরপরই দেখা যায় কিভাবে তারা ঘুমন্ত ইউ এর কাছ থেকে স্যাম্পল কালেক্ট করেছিল। আসলে এক কথায় মিনরা আজ অব্দি যতগুলো নিরাপদ মানুষকে ফাঁসিয়েছে সবটাই এখন মানুষ লাইভ টেলিকাস্টেই দেখছিল। আর এই দৃশ্য দেখে তো জেলখানা সেই মানুষকে কোয়ারি থেকে শুরু করে অনেক মানুষই খুশি হয়ে যায়, কারণ ইউ তো সত্যি সত্যি নিরাপরাধ ছিল। এরপরই পুলিশ এসে এতগুলো মার্ডার কেসের জন্য মিস্টার মিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর মিন এখন প্রতিদিন জেলের মধ্যে ডিউকের মার খেয়েই দিন কাটাচ্ছে। তবে গল্পের শেষে দেখা যায় যে ডিউককে যে বিদেশি কাপড়টা সাহায্য করেছিল ওরা আবারও এই দেশে ঘুরতে এসেছে। তারা তাদের পুরনো গাড়িটাকে একদম নতুনের মতো এয়ারপোর্টের বাইরে দেখে তো পুরো অবাক হয়ে যায়। আর এরপরেই জানা যায় যে মেয়েটাকে রেপ আর খুনের জন্য ইউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এই অপরাধটা মূলত একজন বড় নেতার ছেলেই করেছিল। তাই মিস্টার মিন ইউকে ফাঁসানোর জন্যই এই সবটা প্ল্যান করে। আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে? আর মানুষকে ফাঁসানোর এই প্ল্যানটা কিন্তু দুর্দান্ত। তবে খবরদার, তোমরা আবার এই প্ল্যানটা নিজেদের জীবনে কাজে লাগিও না, কারণ প্রত্যেকটা অপরাধেরই শেষ আছে। আর দিন শেষে অবশ্যই সত্যের জয়ই হয়। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।